পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন কাজ এগিয়েছে 40%। আগামী বছর জুনে মেট্রো যাত্রার আশা। উত্তরা থেকে সময় লাগবে মাত্র 34 মিনিট। সকালের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। 13 দিনের কিলিং মিশনের পর আধা ঘন্টায় হত্যা। বন্ধু আখতারুজ্জামান শাহিনের পরিকল্পনায় চরম নৃশংসতার শিকার হলেন এমপি আনোয়ারুল আজিম আনার। 2-3 মাস আগে রাজধানীর গুলশান ও বসুন্ধরায় শাহিনের ফ্ল্যাটে হয় হত্যার ছক। ঢাকায় গ্রেফতার শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, ফয়সাল ও মাস্টারম্যান শাহিনের বান্ধবী সিরাজ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সে বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধের সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বেশি কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। সেটা 13 তারিখ 2:51 মিনিটে তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে, এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা 2 জন 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসে, এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল 30 তারিখ, এই 2 জন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওইখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে। আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে 18 তারিখ তো একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে, এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে, অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকে কোনো সময় দেখা গেছে
গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকেও রিং দিয়েছে, এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে। এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনও ঠিক আছে, শাহীন, তার গার্লফ্রেন্ড সেলেস্টি, আর যে মূল হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহীন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা, যশোর, ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্রে অনেকগুলি মামলা আছে, এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। তার নাম হলো শিমুল। নুরা, নাসিম, শিহাব, শিমুল, আমানুল্লাহ স্থান ভেদে বদলেছে নাম, তবে নামের খোলস পাল্টালেও বদলায়নি পেশা। হত্যা, গুম, অপহরণকে নেশা ও পেশায় পরিণত করেছেন খুলনা অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা তিনি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারী হিসেবে সামনে এসেছে তার নাম। তবে পুলিশের কাছে শিমুল ভূঁইয়া নিজেকে সৈয়দ আমানুল্লাহ নামে পরিচয় দিয়েছেন। বেলাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা শিমুল ভূঁইয়া। তিনি ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মূল হত্যাকারী। সুযোগ বুঝে বিভিন্ন সময় নিজেকে পরিচয় দেন নুরা, নাসিম, শিহাব, শিমুল, আমানুল্লাহ সহ বিভিন্ন নামে। তবে নামের খোলস পাল্টালেও বদলায়নি পেশা। হত্যা, গুম, অপহরণকে নেশা ও পেশায় পরিণত করেন কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। এবার প্রশ্ন, শিমুল কিভাবে হলেন আমানুল্লাহ? ১৯৮৫ সালে ফুলতলার দামোদর স্কুল থেকে এসএসসি পাশ করেন শিমুল ভূঁইয়া। ছাত্রজীবনে বড় বোন লুসি খানমের স্বামী ডাক্তার টুটুলের হাত ধরে লাল পতাকা দলে যোগ দেন। এরপরই হয়ে ওঠেন বেপরোয়া। বিভিন্ন সূত্র বলছে, খুনসহ অন্তত ২ ডজন মামলা আছে শিমুলের নামে। ১৯৯১ সালে গণেশ নামের এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানার এক মামলায় ৭ বছর জেল খাটেন। বাড়ি ফুলতলা হলেও যশোর কারাগারে থাকার কারণে ওই এলাকায় গড়ে ওঠে আধিপত্য। ভারতেও অবৈধ পথে নিয়মিত যাতায়াত করতেন। ২০১৯ সালের ১০ অক্টোবর সৈয়দ আমানুল্লাহ নামে ঢাকায় পাসপোর্ট তৈরি করেন শিমুল ভূঁইয়া। পাসপোর্ট করতে একই নামে তিনি জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন। খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নের শিমুল ভূঁইয়ার বাড়িতে গিয়ে দেখা যায় তালাবদ্ধ। তার পাশের বাড়ি ছোট ভাই শিবলু ভূঁইয়ার, যিনি বর্তমানে দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বাড়িতেও কারো সাড়া পাওয়া যায়নি। একইভাবে পাশের আরেকটা বাড়ি তার বড় ভাই হানিফ মোহাম্মদ ভূঁইয়া লাকির, যার ছেলে তানভীর ভূঁইয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন। সেই বাড়িটিও তালাবদ্ধ। আর শিমুল ভূঁইয়াকে অনেকেই দেখেন না গত ২০ বছর ধরে। সেই বাড়ি থেকেই ব্যবসা বাণিজ্য যা করে কি করে সেটা আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু সে বাড়ি আসে না অনেক টিভিতে মোবাইলে যেরকম আসতেছে দেখে আমরাও ধোঁয়াশার ভিতরে, কোথা থেকে কি হয়ে গেল বা কি হচ্ছে কিছুই আমরা বুঝতেছি না। শিমুল ভূঁইয়া ও তার পরিবারের সদস্যরা হত্যাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে জানান এলাকাবাসী। ১৯৯৮ সালে হত্যা করে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে। ২০১০ সালে আবুল কাশেমের ছেলে চেয়ারম্যান আবু সাইদ বাদলকে ও ২০১৭ সালে আলাউদ্দিন মিঠুকে। মামলাগুলোর এখনো বিচার পায়নি পরিবারের সদস্যরা। শিমুল ভূঁইয়া তখন জেলে ছিল, তার নির্দেশে হত্যা হয়েছে। ফুলতলা থানা থেকে চার্জশিট দিছে শিমুল ভূঁইয়ার বোন নামে। সেই চার্জশিট আমাদের কিছু আসামি বাদ গেছে, যার জন্য আমরা নারাজি দিছি। সেই কেস চলতেছে। সূত্র বলছে, কলকাতার নিউ টাউনের ভাড়া করা ফ্ল্যাটে সংসদ সদস্যকে খুন করে ১৫ মে দেশে ফেরেন আমানুল্লাহ পরিচয় দেওয়া শিমুল ভূঁইয়া। পরে ধরা পড়ে ডিবির জালে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। এদিকে এখনও এমপি আনারের মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জে তার বাড়ির সামনে আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর ঘটনা প্রকাশ হওয়ার ২ দিন পরও কিন্তু তার মরদেহ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। গত
কাল রাতেও ভারতের বিভিন্ন স্থানে সিআইডি যে লাশ খোঁজার চেষ্টা করেছে, যিনি গ্রেপ্তার হয়েছেন তাকে সাথে নিয়ে তার কিন্তু লাশ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই তার লাশ খুঁজে না পাওয়া যাওয়াও কিন্তু ঝিনাইদহের কালীগঞ্জের মানুষের মাঝে, নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। কারণ যেই মানুষটি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 13 থেকে 14,000 মানুষের জানাজায় অংশ নিয়েছেন, ছুটে গিয়েছেন বিভিন্ন স্থানে মানুষের জানাজায় অংশ নিয়েছেন, সৎকারে অংশ নিয়েছেন, সেই মানুষটির জানাজা কি হবে না, এমনটাই কিন্তু প্রশ্ন ঝিনাইদহের কালীগঞ্জের সহ সর্বস্তরের মানুষ। তারা দাবি করছেন যে এই ঘটনায় যারা গ্রেফতার হয়েছে তাদের স্বীকারোক্তি মোতাবেক বিভিন্ন স্থানে এই মরদেহ উদ্ধারের জন্য তারা অভিযান চালাক। ঝিনাইদহের কালীগঞ্জবাসী দাবি করছেন যে তার মরদেহ দ্রুত উদ্ধার করা হোক এবং তার দেশে ফিরিয়ে আনা হোক। কারণ আপনারা জানেন যে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য কিন্তু খুবই একজন জনপ্রিয় মানুষ ছিলেন, কিন্তু মানুষের বিপদে আপদে ছুটে গিয়েছেন এবং মানুষের যে কোনো প্রয়োজনে কিন্তু তিনি নিজে ছুটে গিয়েছেন, যেটা আমরা এর আগেও দেখেছি। 4 আসনের সংসদ সদস্য যে হত্যার ঘটনা ঘটেছে গত 13 তারিখে তাকে হত্যা করা হয় কলকাতার নিউ টাউনের একটি আবাসিক ভবনে, এবং হত্যার পর আমরা যেটা গোয়েন্দা তথ্য মোতাবেক যেটা জানতে পেরেছি, তাকে হত্যা করে টুকরো টুকরো করে হাড় এবং মাংস কিন্তু আলাদা করা হয়েছে এবং সেটা 3টি ট্রলিতে করে কিন্তু বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ঘটনায় যারা গ্রেফতার হয়েছে তাদের স্বীকারোক্তি মোতাবেক হত্যার ঘটনা উদ্ধার হলেও কিন্তু লাশ এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তো এই নিয়ে নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে, তারা চাই যেন দ্রুত তার মরদেহ উদ্ধার করা হোক। তো এই ছিল ঝিনাইদহের কালীগঞ্জে যে প্রয়াত সংসদ সদস্য আনোয়ার আজিম আনার তার বাসভবনের সামনে থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহের কালীগঞ্জ থেকে। বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে এই অঞ্চলের শান্তি নষ্ট করার পায়তারা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চক্রান্ত এখনও চলমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। আপত্তিকালীন খাদ্যের মজুদ রয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। রাজনীতির নামে মানুষের উপর অত্যাচার করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের 4.5 মাস পর জোট সঙ্গী 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক বাংলাদেশ আওয়ামী লীগের। গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জোটের দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও জোট প্রধান শেখ হাসিনা। আজকে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। রাজনীতির মাঠে জোট সঙ্গীদের নিয়ে কিভাবে এগোতে চায় ক্ষমতাসীনরা, তাই মূলত বিস্তৃত পরিসরে আলোচনা হয় বৈঠকে। শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দলীয় প্রধান। গত 15 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলেই দেশের যে উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। বক্তব্যে আসে বিদেশি শক্তির শান্তি নষ্টের পায়তারার প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি বানানোর অপচেষ্টা চলছে ইঙ্গিত শেখ হাসিনার। বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না, এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না। তবে দেবে, আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। করোনা ও যুদ্ধের প্রভাবে রিজার্ভে চাপ পড়লেও দেশবাসীকে এ নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকার আশ্বাস সরকার প্রধানের। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। রাজনীতির নামে মানুষের ওপর নির্যাতন করলে কারো ছাড় হবে না হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। তো টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে, আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না, যা খুশি তাই বলে যাচ্ছে। জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই।
যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 14 দলের সঙ্গে আওয়ামী লীগের যে দূরত্বের অভিযোগ আছে তা দূর হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে 14 দল। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 3 ঘণ্টা বৈঠক শেষে গণভবনের বাইরে এই কথা বলেন নেতারা। সাংবিধানিক সরকারকে উচ্ছেদের চক্রান্ত অব্যাহত আছে। রাজনৈতিক মোল্লারা ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এখন এই সব কিছু নিয়ে আলোচনা করে যার যার দলের থেকে আবার বোঝাপড়া করে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা হবে। বাইরের লোক মনে করে আমরা সরকারে আছি, ফলে আমাদের কথা তো সেটা গ্রহণযোগ্য হয় না। আমরা আমাদের মতো করে আমরা আমাদের জায়গা থেকে এই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। অসাম্প্রদায়িক মানবতাবাদ এর পক্ষে 14 দলকে আরও সুসংগঠিত করা। অনেকের মনে হয়তো একটু কষ্ট বা অভিমান ছিল, এতে 14 দলের নেতারাও মনে হয় যে দূরত্বের কথাটা বলা হোক সেটা আর থাকবে না। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 83টি দলিলের এই সম্পদ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্রোকের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালত। এর আগে গত 18 এপ্রিল বেনজিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31 মার্চ খবর প্রকাশ করে একটি জাতীয় পত্রিকা। এছাড়া বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। তার বিরুদ্ধে তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 83টি দলিল আদালতে দাখিল করে দুদক। তার ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত তার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। আদালত এই আবেদনটি শুনে কাগজপত্র পর্যালোচনা করে যাবতীয় প্রপার্টি যেগুলি আছেন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছেন, স্থাবর সম্পদ আছেন, রেজিস্ট্রিকৃত সম্পত্তি সমূহ জব্দের নির্দেশ দিয়েছে। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জ শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত পর্যটন কেন্দ্র। তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে বলে জাতীয় ওই দৈনিকে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে সাবেক আইজিপির দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য 45 কোটি টাকা। একই এলাকায় রয়েছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোটায় প্রায় 1 কোটি 85 লাখ টাকা। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তাতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবসরে যান 30 সেপ্টেম্বর 2022 সালে। অবসরের পর জানা যায়, বেনজির আহমেদের স্ত্রী ও মেয়ের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের বিপরীতে ভারসাম্যহীন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6 এর সবশেষ স্টেশন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথের 40% কাজ শেষ হয়েছে। 2025 সালের জুনের মধ্যে এই পথে মেট্রো রেল চলাচল করতে পারবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। তবে কাজের অগ্রগতি বলছে পুরোদমে চলাচল শুরু হবে আগামী বছরের ডিসেম্বরে। রাশিদ দেবনের রিপোর্ট। উত্তরা থেকে মতিঝিল এবার কমলাপুরের পালা। সেই পথ এগিয়ে নিতে এখন কাজ চলছে পুরোদমে। প্রায় সবগুলো পাইলের কাজ শেষ হয়েছে, চলছে পাইল ক্যাপ বসানোর কাজ, যার উপরই তৈরি হবে মেট্রো চলাচলের পথ। এরই মধ্যে মতিঝিল থেকে ভায়াডাক্ট এগিয়েছে কমলাপুরের দিকে। শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে থেকে এক একটি পিলার যেন জানান দিচ্ছে কাজের অগ্রগতি।
তবে সব থেকে বেশি দৃশ্যমান কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন। চলছে কনকোর্স লেভেল, অর্থাৎ যাত্রী ওঠানামা থেকে শুরু করে কাউন্টার যে ফ্লোরে বসানো হবে তার নির্মাণ কাজ। চলতি বছর জুলাইয়ের মধ্যেই এই পর্বের নির্মাণ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। স্টেশন ভবনের যতগুলো কলাম রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করেছি। এখন 45 মিটার করে পর্যায়ক্রমে আমাদের স্ল্যাবগুলো কাস্টিং হবে। প্রথমে কনকোর্স স্ল্যাব হবে, দেন কনকোর্সের উপরে আবার কলাম করে আমরা চলে যাব প্ল্যাটফর্ম লেভেলে। মেট্রোযাত্রার সুফলটা এখন প্রতিদিনই ঘরে তুলছেন নগরবাসী। প্রায় সম্প্রসারিত হচ্ছে এর পরিধিও, যার শেষ প্রান্ত এই কমলাপুরে। কর্তৃপক্ষ বলছেন আর মাত্র 1 বছর, অর্থাৎ আগামী বছর মাঝামাঝি সময়ে উত্তরা থেকে কমলাপুর এই প্ল্যাটফর্মে এসে থামবে স্বপ্নযাত্রা। এরই মধ্যে কমলাপুর অংশের 40% কাজ শেষ বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আমাদের টার্গেট রয়েছে 2025 সাল। আশা করছি 2025 সালের মধ্যে এই সিভিল ওয়ার্কস সহ যাবতীয় কাজগুলো আমরা শেষ করে ফেলতে পারি। বর্ধিত অংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 34 মিনিট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বছর বছর ভ্যাটের মতো পরোক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দিন শেষে যা চাপছে ভোক্তার কাঁধে, তাই আসছে বাজেটে যেন না বাড়ে ভ্যাটের পরিমাণ, সেই দাবি জানাচ্ছেন তারা। ব্যবসায়ীদের সাফ জবাব, ভ্যাট বাড়ালে তার মাসুল গুনতে হবে ক্রেতাকে। এনবিআরের সাবেক চেয়ারম্যানের দাবি, উপযুক্ত সবাইকে করের আওতায় আনতে পারলে অবশ্যই কমানো সম্ভব ভ্যাটের চাপ। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজারে কান পাতলেই শোনা যায় পণ্যমূল্য নিয়ে ভোক্তাদের অস্বস্তির কথা। ভ্যাটটা যদি আরও গভর্নমেন্ট বাড়ায় ফেলায় তো আমাদের মতো লোয়ার বা মিডিল ক্লাস ইনকামের ফ্যামিলির জন্য এটা খুবই বার্ডেন হয়ে যাবে। 30 টাকা সাবানের দাম 50 টাকা, ওইটা 5% কমাইছে, এবার আবার 15% বাড়াই দিবে, তাহলে লাভ হইল কি? পণ্যের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচের পাশাপাশি বড় ভূমিকা রাখে ভ্যাটের মতো পরোক্ষ কর। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য, চলতি অর্থ বছরে 4,10,000 কোটি টাকার সংশোধিত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআর এর কাঁধে। সেখানে দেখা যাচ্ছে 1,47,600 কোটি টাকা প্রত্যক্ষ করের বিপরীতে পরোক্ষ কর ভ্যাট থেকে আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,58,068 কোটি টাকা। এনবিআর এর এই পরোক্ষ কর নির্ভরতা একদিকে যেমন বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য, অন্যদিকে বাড়তে দিচ্ছে না করজাল, এমন যুক্তি তুলে ধরে আসছে বাজেটে যতটা সম্ভব ভ্যাট কমানোর দাবি ব্যবসায়ীদের। ভ্যাটের পার্সেন্টেজটা যদি বেড়ে যায় তাহলে ন্যাচারালি প্রোডাক্টের দাম বেড়ে যাবে, আর প্রোডাক্টের দাম বেড়ে গেলেই তো আপনার মূল্যস্ফীতির উপর একটা ডাইরেক্ট এফেক্ট হবে। জ্বালানি সংকটে থাকা ব্যবসায়ীদের অবস্থান পরিষ্কার, সরকার নতুন করে ভ্যাট বাড়ালে তা পরিশোধ করতে হবে ভোক্তাকেই। ভ্যাট বাড়ানো হয়, কিছু জায়গায় পণ্যের দামের তো বাড়াতেই হবে, কারণ আমরা অলরেডি বিভিন্ন র মেটেরিয়াল প্রাইসের কারণে কিন্তু আমাদের মার্জিন বেড়েছে, ওটা অ্যাবজর্ব করা যাচ্ছে না। মূল্যস্ফীতিতে জর্জরিত ক্রেতার ব্যয়ভার কমাতে যখন নানা দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা, তখন এনবিআর এর সাবেক চেয়ারম্যানেরও পরামর্শ জনগণের উপর থেকে ভ্যাট সহ করের চাপ কমানোর। এজন্য আয়কর, ভ্রমণ করের মতো প্রত্যক্ষ করের উপযুক্ত সকলে কর না দিলেও তা সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। সবার প্রতি একটা সমতা বিস্তার করবে, স্টিল খাতে হতে পারে, সব ধরনের খাত, মানে খাত ভিত্তিক একটা মূল্য সংযোজনের পরিমাণ বা বেঞ্চমার্ক, ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চমার্ক নির্ধারণ করার কাজটা ইনভেস্ট জরুরি করা দরকার। যে কেউ রেসপন্ড করতেছে না, ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে, তো ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তখন আমি বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে ভাই মাঝখানে থাক, হ্যাঁ 1800, 2000, 1800 আর 1500 মাঝখানে আমি 1800 করি। করলে কি হচ্ছে, মৌলিক সমস্যা হচ্ছে যে লোকের 1500 সে তাকে 1800 দিতে হচ্ছে। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট সংগ্রহে খুচরা পর্যায়ে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস, ইএফডি ও এসডিসি মেশিনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি চাতাকলে আরেক দফা পৃষ্ঠ হতে চায় না সাধারণ মানুষ। তাদের দাবি, আগামী বাজেটে নিয়ন্ত্রণে আনা হবে মূল্যস্ফীতি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার স্বাভাবিক উৎপাদন। এতে বিকল্প জ্বালানি ব্যবহার করায় বাড়ছে পণ্যের উৎপাদন খরচ, নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিডের উৎপাদন না বাড়ালে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব না। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল।
বাইরের তুলনায় পোশাক কারখানার ফ্লোরে তাপমাত্রা এমনিতেই অধিক। এর মধ্যে লোডশেডিংয়ে বিপাকে শ্রমিকরা। শিল্প অধ্যুষিত গাজীপুরে প্রতিদিন 5 থেকে 6 বার বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। কারেন্ট চলে যাচ্ছে, এই কারণে আমরা কাজ করতে পারতেছি না, অতিরিক্ত গরম বেড়ে গেছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এতে নির্দিষ্ট সময়ে শিপমেন্ট করা কঠিন হয়ে পড়ছে। টার্গেট সম্পন্ন করতে ওভারটাইমের কারণে পণ্যের উৎপাদন মূল্য বেড়ে যাচ্ছে। আর জেনারেটর ব্যবহার করায় কয়েক গুণ খরচ বাড়ছে, পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। অনেক ক্যালকুলেটিভ হিসাব নিকাশ করে কিন্তু আমাদের টিকে থাকতে হচ্ছে। এর মধ্যে তো এখন বিদ্যুতের যে যাওয়া আসার মধ্যে আছে, যে যাওয়া আসার মধ্যে থাকার কারণে তো সেখানে লস আরও বেশি হচ্ছে। বিদ্যুৎ সাপ্লাই দিতে গেলে জেনারেটর চালাইলেও এক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 মিনিট আপনার সেক্ষেত্রে আপনার সময় গ্যাপ পড়ে। 1000 শ্রমিকের যদি আপনার 1 মিনিট করে হয়, তাহলে আপনার প্রতি শাটডাউনে আপনার 1000 মিনিট করে যায়। 1000 মিনিট মানে সেটা আপনার 16 ঘন্টা আপ। গাজীপুর নগরীতে প্রায় 465 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে 230 মেগাওয়াট শিল্প কারখানার জন্য বরাদ্দ। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, জাতীয়ভাবে উৎপাদন বাড়ানো না গেলে ঘাটতি কমানো সম্ভব না। যে সময়টা বিদ্যুতের ব্যবহার বেশি হয়, সেই সময়টা পরিবর্তন করলেও লোডশেডিংটা অনেকটা কমানো সম্ভব। এই অবস্থায় সাধারণ গ্রাহকদের সাশ্রয়ী মনোভাব নিয়ে বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ সংশ্লিষ্টদের। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। পরিপক্ক না হলেও দিনাজপুরের বাজারে লিচু উঠতে শুরু করেছে। মাদ্রাসে লিচুর প্রতিশো 250 থেকে 280, বেতানাজাতে লিচুর প্রতিশো 400 থেকে 450 টাকা বিক্রি হচ্ছে। বিস্তারিত জানাতে পৌরসভার ফলের মার্কেটে আছে রিপোর্টার গোলাম নবী দুলাল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, বাজারে কিন্তু আপনার লিচু ওঠা শুরু হয়েছে। আপনার বাগানিরা আপনার গাছ থেকে লিচু পেরে তারা কিন্তু বিভিন্ন যানবাহনে করে এই দিনাজপুর পৌরসভার ফল মার্কেটে নিয়ে আসছেন। এখানে তারা লিচু বিক্রি করা শুরু করেছে, সকাল থেকে কিন্তু শুরু হয়েছে। তো যে লিচুগুলো বাজারে আসছে সেটি কিন্তু তেমন পরিপক্ক নয় এবং যে রসালো বা সুস্বাদু হওয়ার কথা এই মুহূর্তে সেটি নয়। বাগানি বা যারা পাইকার আড়তদার বা তারা যেটা বলছেন যে আরও 10 থেকে মিনিমাম 10-12 দিন পরে কিন্তু লিচুগুলো আসলে আরও ভালো হতো। তারপরেও আমরা দেখছি যে এই মুহূর্তে দিনাজপুর এই যে বাজারে লিচু উঠেছে আপনার মাদ্রাজি এবং বেদানা, সেই লিচুগুলো কিন্তু খুব চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে আজকের যে বাজার সেটা আপনাকে বলতে পারি যে প্রতিশো 280 থেকে আপনার 320 টাকা পর্যন্ত আপনার প্রতিশো এখানে বিক্রি হচ্ছে। আর বেদানা লিচু এটা বিক্রি হচ্ছে প্রতিশো আপনার 400 থেকে 450 টাকা। তারপরেও আপনার বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে রাজধানী থেকে যারা পাইকার এই লিচু নিয়ে আপনার এখানে এসেছেন, তারা বলছেন যে পর্যাপ্ত লিচু আমদানি না হয় তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে লিচু তারা পাচ্ছেন না এবং দামও তারা বেশি। তারা বলছেন যে এই লিচুগুলো আপনার ঢাকা সহ বিভিন্ন জেলায় তারা নিয়ে যাচ্ছেন, কিন্তু সেভাবে তাদের পড়তা হচ্ছেন না, কারণ দিনাজপুরের বাজারেই কিন্তু আপনার প্রতিশো কিন্তু আপনার অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে আপনার গত মৌসুমে যে লিচু আপনার মৌসুমের শুরুতে বিক্রি ছিল আপনার 150 টাকা, সেখানে কিন্তু শুরুতেই আমরা দেখছি যে মাদ্রাজি লিচু এখানে বিক্রি হচ্ছে 280 থেকে আপনার 300 টাকা, তারও বেশি। এবং সরবরাহ কম থাকার কারণে আপনার এখানে চাহিদা অনেক বেশি, এই কারণে আপনার লিচুর দামটা অনেকে বেশি বলছেন। তারপরেও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা হর্টিকালচার তারা যেটা বলছেন যে যেহেতু লিচু আপনার মৌসুমে 500 থেকে 600 কোটি টাকা আপনার বেচা কেনা হয়, তারপর দিনাজপুরে কিন্তু আপনার এই মুহূর্তে লিচুর আপনার ফলন বিপর্যয় গিয়েছে। আমরা জানি যে বিরূপ আবহাওয়ার কারণে লিচুর ফলন গতবার যেটা হওয়ার কথা ছিল সেবার কিন্তু এইবার কিন্তু সেই ফলন আসেনি। বিশেষ করে লিচু খ্যাত জায়গা দিনাজপুরের আপনার মাসিমপুর, মাধববাটি এই এলাকাগুলোতে এবার লিচুর ফলন অনেক কম হয়েছে। অনেকে বলছেন যে লিচুর ফলন আপনার প্রায় 30 থেকে 35% লিচু এবার আপনার অনেক কম হয়েছে। তারপরেও আগামী হয়তো 10-15 দিন পরে হচ্ছে লিচুর বাজারটা আরও জমে উঠবে এবং অনেক বেশি দাম দিয়ে হয়তো এবার অনেকে লিচু আপনার কিনতে হবে। দিনাজপুরে এবার 5780 হেক্টর জমিতে লিচুর আপনার আবাদ হয়েছে। আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। লিচু বাজারের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে। পার্পল রঙের জাকারান্ডা ফুলের চোখ জোড়ানো সৌন্দর্য। পর্তুগালের রাজধানী লিসবন শহরের সড়ক থেকে অলি গলিতেও শোভা পাচ্ছে ফুলটি।
জাকারান্ডা সৌরভে স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ পর্যটক সহ দেশেতে বসবাসরত বাংলাদেশিরাও। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। খানিকটা দেরিতে হলেও সারি সারি জাকারান্ডা গাছে বেগুনি বা পার্পেল রঙের ফুলের সমারোহ জানান দিচ্ছে নগরে বাড়ছে তাপমাত্রা। বসন্ত পেরিয়ে গ্রীষ্মের ছোঁয়া লাগছে পর্তুগালে। মে থেকে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত গাছে গাছে ফুটে থাকা জাকারান্ডা ফুলে লিসবন ধারণ করে ভিন্ন এক রূপ। শুধুমাত্র জাকারান্ডা ফুলের সৌন্দর্য উপভোগের জন্যই অনেক পর্যটক এ সময় ভ্রমণের জন্য বেছে নেন লিসবনকে। অনেক পর্তুগিজ মনে করেন জাকারান্ডা ফুল শহরের জন্য বয়ে নিয়ে আসছে সৌভাগ্য এবং সুসময়। খানিকটা উষ্ণতায় ফুলটি ফোটে বলে উৎসবের মাস জুনের আগে এটি বার্তা দেয় চমৎকার আবহাওয়ার। স্থানীয়দের পাশাপাশি লিসবন ভ্রমণে আসা পর্যটকরাও পান মনোমুগ্ধকর এই সৌন্দর্যের পরশ। দেশটিতে থাকা কর্মব্যস্ত প্রবাসী বাংলাদেশিরাও জাকারান্ডায় খুঁজে পান প্রশান্তির ছোঁয়া। শুধু পর্তুগিজ নয়, আমাদের জন্য খুব আনন্দের একটা বিষয়। যখন আমরা গাছে গাছে এই ফুলগুলি দেখে থাকি, আমাদের মনে একটা আলাদা আনন্দের সঞ্চার হয়। ফুল যেমন ভ্রমণকে আকৃষ্ট করে ফুলের গন্ধে, ফুলের সুবাসে, তেমনি কবি মনেও এবং প্রবাসীদের মনেও ক্ষণিকের জন্য আনন্দ বয়ে দেয়। সৌন্দর্য বৃক্ষ হিসেবে পরিচিত লাতিন ফুল গাছ জাকারান্ডা পর্তুগালে নিয়ে আসা হয় ব্রাজিল থেকে। যুগে যুগে পুরো পর্তুগালেই এখন চোখে পড়বে অসংখ্য দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ। লিসবনের মার্কেস পম্বাল, বেলেই, সালদানাহার সহ নগরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তার দুধারেই এখন শোভা ছড়াচ্ছে ফুলে ফুলে ছেয়ে থাকা অসংখ্য জাকারান্ডা গাছ। ইউরোপে বসন্ত মানেই নানা ফুলের সমারোহ। আবহাওয়া ভেদে দেশে দেশে ফোটে নানা রকমের ফুল। তবে লিসবনে এ সময়ে গাছে গাছে ফুটে থাকা জাকারান্ডা জানান দেয় বসন্ত পেরিয়ে গ্রীষ্ম আসছে নগরে। শীতের রিক্ততা কাটিয়ে আগামী কয়েকটি মাস উৎসবে মাতবে লিসবন সহ পুরো পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। এবং কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন কাজে গিয়েছে 40%। আগামী বছর জুনে মেট্রো যাত্রার আশা। উত্তরা থেকে সময় লাগবে মাত্র 34 মিনিট। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ করক আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।